আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পরিপাক ও শোষণের প্রায় অনেক অংশই পড়ে ফেলছি। আমাদের প্রায় প্রায় 7টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 8ম ক্লাস। সো লেটস গো আমাদের 8ম ক্লাসে চলো। আমরা তার আগে একটু শেয়ার করে নিই। আমি একটু জাস্ট শেয়ার করে নিই, দাঁড়াও আমার গ্রুপগুলো একটু শেয়ার করে নিই। ওয়েট। আমাদের মোটামুটি এই অধ্যায়ের অনেক অংশই বললাম কমপ্লিট হয়েছে, তাই না? মোটামুটি বেসিক জিনিসপত্র আমাদের শেষ। আজকে বললাম ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আছে। কারণ এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা আমরা পড়বো, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, হরমোনের ভূমিকা। ওকে। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। উম কি অবস্থা, আছো কেমন তাই বলো। আচ্ছা, ঘটনা হচ্ছে আসুক একটু সবাই আস্তে আস্তে, আমি একটু 1 মিনিট কথা বলি। কথাটা এরকম যে এই যে টপিকটা তুমি দেখতে পাইতেছো, সেটা হচ্ছে পরিপাকের স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। এই জায়গা থেকে কোনো সিকিউ তোমাকে দিবে না। ওয়ালাইকুম আসসালাম রবিউল, এবং সবাই বললাম বই নিয়ে বইসো। হ্যাঁ, বইটা সামনেই নিয়ে বইসো, পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা। তো স্নায়ুতন্ত্রের যে বিষয়টা, স্নায়ুতন্ত্র এবং হরমোন কোনো জায়গা থেকে তোমার কোনো সিকিউ আসবে না, কিন্তু এই জায়গাটা আমাদের এমসিকিউ এর জন্য, আমাদের এমসিকিউ এর জন্য একটা হট কেক টাইপের জায়গা। ঠিক আছে, ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সো চলো আমরা ভেতরে আস্তে আস্তে একটু ঢুকি। কথাটা হচ্ছে এরকম, আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, চলতেছে মোটামুটি সব মিলায়। তো ঘটনা হচ্ছে, দেখো, প্রত্যেকটা জিনিসের সাথেই বললাম মানুষের মস্তিষ্ক জড়িত। আর মস্তিষ্কই মানে হচ্ছে স্নায়ুতন্ত্র জড়িত। তো তোমার পরিপাক এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের জন্য স্নায়ুতন্ত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করে। কিভাবে? দেখো, আমি তোমাকে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে তোমার টোটাল ওভারঅল একটা পরিপাক। ঠিক আছে, তো এই পরিপাকের সাথে অনেক কিছু জড়িত আছে, যেরকম পরিপাক তন্ত্র। আসলে আমি জিনিসটাকে পরিপাক তন্ত্র লিখি। এই হচ্ছে তোমার একটা পরিপাক তন্ত্র। আর এইটা ধরো তোমার হচ্ছে একটা মস্তিষ্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি, মস্তিষ্ক। তো এই মস্তিষ্ক থেকে এই স্নায়ুগুলা, অনেক অনেক বিভিন্ন টাইপের স্নায়ু বললাম, এই পরিপাক তন্ত্রের সাথে সংযুক্ত আছে। পরিপাক প্রক্রিয়ার গ্রন্থির ক্ষরণ থেকে, এক বড় না দুই বড়, আমার বাইসেপস বড়। ট্রু, ট্রু। আমার বাইসেপস এখন ছোট হয়ে গেছে। বাইসেপস এখন ছোট হয়ে গেছে, বাইসেপস আগে বড় ছিল, আবার বড় করবো ইনশাল্লাহ। বাইসেপস ট্রাইসেপস দুইটাই বড় করবো, ঠিক আছে। আচ্ছা আসো, ঘটনা হচ্ছে এই পরিপাক তন্ত্রের সাথে সরাসরি স্নায়ুর বিভিন্ন স্নায়ু সংযোগের মাধ্যমে, স্নায়ু সংযোগের মাধ্যমে আমাদের মস্তিষ্ক ডিরেক্টলি ভূমিকা পালন করে। পরিপাক কখন কিভাবে হচ্ছে না হচ্ছে, সংকোচন কোনটার কি কখন হচ্ছে। আবার এই পরিপাক তন্ত্রের জন্য বিভিন্ন গ্রন্থি আছে, তাই না? বিভিন্ন গ্রন্থি আছে। এই মস্তিষ্ক এই গ্রন্থিটাকে বিভিন্ন উদ্দীপনা প্রদান করে, ফলে গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়। বিভিন্ন কি রিলিজ হয়? হরমোনটাও বললাম পরিপাক তন্ত্রের কার্যাবলী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেহেতু যখন মস্তিষ্ক সরাসরি সেটাকে, পরিপাক তন্ত্রটাকে নিয়ন্ত্রণ করতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মস্তিষ্কের স্নায়বিক নিয়ন্ত্রণ, সরি, পরিপাকের স্নায়বিক নিয়ন্ত্রণ। আর যখন মস্তিষ্ক গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের মাধ্যমে পরিপাক তন্ত্রের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতেছে, তখন আমরা সেটাকে বলতেছি হরমোনাল ক্রিয়া বা হরমোনাল নিয়ন্ত্রণ। কেমন? এই জিনিসটাই দেখো বলছে যে, এখন আমরা আসো আমরা একটু স্নায়ুর মধ্যে ঢুকি। পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকা আমি আবারও বলতেছি, আমি আবারও বলতেছি। আহ আচ্ছা, আমি আবারও বলতেছি, এখান থেকে কোনো সিকিউ আসবে না। সো তুমি জায়গাটা জাস্ট একটু বুঝে রিডিং পড়বা, ঠিক আছে? এইটা বুঝে রিডিং পড়বা। এটা কোনো মুখস্থের কোনো কিছু নাই, যেই জায়গাগুলো দাগায় দিব সেইটা তুমি এমসিকিউ এর জন্য পড়বা। দেখো,
এই যে প্রথম লাইন থেকে এবারের মেডিকেল 24-25 প্রশ্ন আসলো, মানুষের ক্ষুধা ও খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের কোন অংশ জড়িত? হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র অবস্থিত। অর্থাৎ মস্তিষ্কে একটা অঞ্চল আছে যেটা মানুষের ক্ষুধার উদ্বেগ ঘটলে সচল হয়। ওকে একটু দাঁড়াও তো, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, দাঁড়াও, আমার ল্যাপটপে মাইট বি চার্জের সমস্যা হইলো না কিসের সমস্যা হইলো বুঝলাম না। ঠিক আছে, ওয়েট। এইটা আমাদের মেডিকেল মেডিকেল 24-এর কোশ্চেন। এটা আমাদের মেডিকেল 24-এর কোশ্চেন, ঠিক আছে? যে আমাদের ক্ষুধা, একটা মস্তিষ্কের কেন্দ্র আছে যেখানে ক্ষুধা তোমার যখন লাগবে তখন মস্তিষ্কের ওই জায়গাটা উদ্দীপ্ত হয়, যার কারণে তোমার অনুভূতি হয় যে এখন খাইতে হবে। হুম এই কেন্দ্রটাকে, ওই এলাকাটাকে বলা হয় ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টার। এটা কোথায় অবস্থিত? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত। ঠিক আছে, আমরা বললাম এই জিনিসটা জানি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মেডিকেল 24-এর এবারের কোশ্চেন। তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের খাদ্য গ্রহণ উদ্দীপ্ত হয় যখন রক্ত গ্লুকোজ মাত্রা কমে যায় দুটি ভিন্ন স্নায়ুজালকের মাধ্যমে। তো আমাদের এই যে টোটাল পরিপাকের সাথে যে স্নায়ু তন্ত্রটা জড়িত, এটাকে বলা হয় হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। কি বলা হয়? এন্টেরিক। এন্টেরিক শব্দের অর্থ হচ্ছে আমাদের এই টোটাল পরিপাক তন্ত্র সম্বন্ধীয়। এন্টেরিক নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। এই অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমের দুইটা স্নায়ুজালক আছে। স্নায়ুগুলো তো আসলে জালিকাকারে বিন্যস্ত থাকে। দুই প্রকারের স্নায়ুজালক আছে। একটাকে বলা হয় হচ্ছে বহির্নিহিত বা এক্সট্রিনসিক প্লেক্সাস। প্লেক্সাস মানে হচ্ছে স্নায়ুজালক। আর একটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইন্ট্রিনসিক প্লেক্সাস বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র। অ্যাকচুয়ালি এই ইন্ট্রিনসিকটাকেই বলা হয় হচ্ছে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের পরিপাকতন্ত্রের ভেতরে অবস্থান করে। এবং এই অন্ত্রীয় বা অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম এইটাকে বলা হয় হচ্ছে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক। দ্বিতীয় মস্তিষ্ক, এইটাও বললাম আমাদের মেডিকেল 24-এর কোশ্চেন। তাহলে দেখো, এই একটা প্যারা থেকে এমসিকিউ মেডিকেলে এবার আসছে দুইটা। ঠিক উপরের লাইন থেকে বলছে ক্ষুধা কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। এরপরে অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম কোনটিকে মানুষের দ্বিতীয় নার্ভাস সিস্টেম বলা হয়? অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম। একদম পরাপর দুইটা লাইন। সো এই জায়গাটা এই জন্য আমি বলছি, বললাম এমসিকিউ এর জন্য 3 স্টার জায়গা, এটা সিকিউ এর জন্য পড়তেছি না আমরা, ঠিক আছে? আচ্ছা আসো। এবং এখন দেখো এইখান থেকে আসলে এক্সট্রিনসিক প্লেক্সাসটা আসলে কি বলছে। তুমি এখানে অনেক কথা বাবা বলবা, সিম্প্যাথিক কি জিনিস, অটোনোমাস কি জিনিস, প্যারাসিম্প্যাথিক কি জিনিস, এই সকল প্রশ্ন এখন তোমার মনে উদ্বেগ হবে। এগুলি এখন পড়াইতে গেলে তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না। আমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ করব এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে? আপাতত জাস্ট মনে রাখো যে কে প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক হচ্ছে স্নায়ুর কিছু টাইপ। কি বলছি? স্নায়ুর কিছু টাইপ। ভালো মানুষ খারাপ মানুষ যেমন মানুষের টাইপ, প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক হচ্ছে স্নায়ুর টাইপ। তো এই স্নায়ুগুলা শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে আমাদের এক্সট্রিনসিক প্লেক্সাস বা বহির্বাহিত স্নায়ু জালক তৈরি করে। এরা অ্যাকচুয়ালি খাদ্যের ঘ্রাণ, স্বাদ গ্রহণ এবং খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়াদান, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। এইখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন হবে, নিচের কোনটি এক্সট্রিনসিক এক্সট্রিনসিক প্লেক্সাস বা বহির্নিহিত স্নায়ু জালক দ্বারা নিয়ন্ত্রিত হয়? অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো, খাদ্যর ঘ্রাণ, স্বাদ বা খাদ্য দেখের প্রতি সাড়াদান, যে তোমার সামথিং কিছু দেখে তোমার মুখের মধ্যে লালা আসছে, এই জিনিসগুলো আসলে কি তোমার পরিপাকতন্ত্রের ভেতরে না বাইরে? অবশ্যই বাইরে। তাহলে বাইরে হলে এটা হচ্ছে এক্সট্রিনসিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হবে। বুঝাইতে পারছি? ভালো কথা, জাস্ট নর্মাল জিনিস। এখন আসো, নিচে কি আরো কিছু আছে? আচ্ছা, এটা একটু চিত্রটা আমি তোমাকে পরে বুঝাইতেছি, চিত্রটা আপাতত বুঝার দরকার নেই। আসো, ইন্ট্রিনসিক প্লেক্সাস, এই ইন্ট্রিনসিক প্লেক্সাস আবার অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র হিসেবে পরিচিত। আচ্ছা,
তো ইন্ট্রিনসিক প্লেক্সাসটা কি? তোমার আমার পরিপাক তন্ত্র, অর্থাৎ এই খাদ্যনালী, এই যে পাকস্থলী, এই যে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রের সাথে যেই স্নায়ু সংযোগ বা যেই স্নায়ুজালক জড়িত, তাদেরকেই বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। এখন ইন্ট্রিনসিক প্লেক্সাস আবার দুই প্রকার, একটা হচ্ছে মায়েন্টেরিক আর একটা হচ্ছে সাবমিউকোসাল। মাইন্টেরিকের ম দিয়ে একটা জিনিস বুঝতে পারছো, এটা হচ্ছে মাসেলের সাথে জড়িত। এটা কিসের সাথে জড়িত? এটা মাসেলের সাথে জড়িত। দেখো, এটি পৌষ্টিকতন্ত্রের মসৃণ পেশিগুলোর সংকোচন বা পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত বলো, পাকস্থলী বলো, আমাদের এই খাদ্যনালী বলো, এর একটা সংকোচন প্রসারণ হয়, যার মাধ্যমে খাদ্যটা আমাদের খাদ্যনালী থেকে একদম বৃহদন্ত্র পর্যন্ত যায়। এই সংকোচন প্রসারণকে বলা হয় হচ্ছে পেরিস্টালসিস, একটা বিশেষ প্রক্রিয়ার সংকোচন প্রসারণ। তাহলে তোমাকে বুঝতে হবে, তোমাকে প্রশ্ন এইটা হবে যে পৌষ্টিকতন্ত্রের মসৃণ পেশিগুলোর সংকোচন কিংবা পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কি? আমি হুবহু কোশ্চেন ধরে পড়াই দিচ্ছি, তোমার এটা বেসিক বোঝা লাগবে না। একটা জিনিস বুঝবা, সব তোমার বুঝতে হবে না, তোমার পরীক্ষা হলে পারতে হবে। তোমাকে সরাসরি প্রশ্ন হবে যখন তুমি দেখবা যে পেরিস্টালসিস কিংবা সংকোচন, তাই এটা কিসের সাথে জড়িত? মাসেলের সাথে জড়িত। আর মাসেলের মধ্যে মনে রাখবা মায়েন্টেরিক স্নায়ুজালক। কি স্নায়ুজালক? মায়েন্টেরিক স্নায়ুজালক। শেষ, আমাদের প্রশ্ন শেষ। 2 নাম্বার সাবমিউকোসাল জালক। তোমার মনে আছে কিনা আমি তোমাকে বললাম ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীর আমাদের আণুবীক্ষণিক স্ট্রাকচার পড়াইছিলাম, সেখানে মিউকোসার আগে একটা লেয়ার ছিল সাবমিউকোসা। এই সাবমিউকোসাতে যে স্নায়ুর জালকটা থাকে বা স্নায়ু জালিকাগুলা বিন্যস্ত থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে সাবমিউকোসাল স্নায়ুজালক। এরা আসলে কি করে জানো? ক্ষরণ ঘটায়। আমরা পড়ছি না পরিপাকে অনেক হরমোনের কাজ হয়, অনেক এনজাইম লাগে, সেম জিনিসটা এখানে বলছে। দেখো, এটি পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষরণ ও স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, লোকাল ব্লাড ফ্লো যেটাকে বলা হয়, যে আমার ওই জায়গাটায় ব্লাড যাবে কি যাবে না। সো তোমাকে এই জিনিসটা জাস্ট বলতে হবে যে ক্ষরণ আর স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুজালক? সাবমিউকোসাল স্নায়ুজালক। ঠিক আছে? এবং এই দুইটাকে একত্রে কি হয়েছে? ইন্ট্রিনসিক প্লেক্সাস বা ইন্ট্রিনসিক প্লেক্সাস, যার অপর নাম হচ্ছে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র। অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র, এইটাকেই দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে? এটি খাদ্যের পুষ্টিগুণ ও পরিমাণ দেখে প্রতি স্বাদ প্রদানের সক্ষমতা পরিবর্তন করতে পারে। আমাদের মস্তিষ্ক যেরকম বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক একইভাবে পরিপাক প্রক্রিয়ার জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা টোটাল এন্টেরিক নার্ভাস সিস্টেমটাকে দিয়ে দিছে, যে ভাই তুমি এটা নিয়ন্ত্রণ করো। সোজা সাপটা কথা। ঠিক আছে? দ্যাটস ইট। সো এখন আসো আমরা একটু এই স্নায়ু এবং হরমোনের মাধ্যমে যে সকল বিষয় নিয়ন্ত্রিত হয়, সেটার এক নাম্বারটা হচ্ছে লালাক্ষরণ। সেটার এক নাম্বারটা হচ্ছে লালাক্ষরণ। লালাক্ষরণ দুই প্রকার, একটা হচ্ছে অনপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ। একটা কি অনপেক্ষ আর একটা হচ্ছে কি সাপেক্ষ। সহজ কথায় আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনপেক্ষ জিনিসটা কি? ধরো, অনপেক্ষ মানে কি? কোনো কিছুর পক্ষে না, বরঞ্চ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এটা স্বাভাবিক। আর সাপেক্ষ হচ্ছে কোনো কিছুর দ্বারা প্রভাবিত। এই কথা তো তুমি বুঝতে পারতেছো যে এইটার সাপেক্ষে ওইটা, মানে দুইটা জিনিস লাগে, সাপেক্ষ হইতে হলে দুইটা জিনিস লাগে। অনপেক্ষ একটাই, তোমার আমার মুখে কোনো খাবার ঢুকলে, ইভেন কোনো খাবার না, কোনো একটা খাবারের কণা ঢুকলে লালা যে ক্ষরিত হচ্ছে, এইটাই হচ্ছে অনপেক্ষ লালাক্ষরণ। বুঝাইতে পারছি? তুমি জাস্ট মনেও রাখো, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আর একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার অন্তর্গত হচ্ছে সাপেক্ষ লালাক্ষরণ। এটা আমরা পড়বো দ্বাদশ অধ্যায়ে যায়, দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায়ে যায়, সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া এবং অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া আমরা পড়বো। দেখা গেছে তুমি একটা কুকুরের সামনে যদি একটা লোভনীয় খাবার দাও, কিংবা তুমি ধরো তেঁতুল দেখছো তোমার মুখে লালা চলে আসতেছে, কিংবা একটা কুকুরের সামনে যদি মাংস রাখো, দেখবা কুকুরটা জিহ্বা সামনের দিকে নিয়ে আসে, তার লালাক্ষরণ শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে সে জানে যে এটা টেস্টটা কিরকম। তুমি তেঁতুল দেখছো মানে তুমি কল্পনা করতেছো তেঁতুলের টেস্টটা কিরকম। অর্থাৎ তেঁতুলের সাপেক্ষে কিংবা ওই মাংসের সাপেক্ষে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, তেঁতুলের সাপেক্ষে তোমার লালাক্ষরণ হচ্ছে। এটাই হচ্ছে সাপেক্ষ লালাক্ষরণ। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সাপেক্ষ লালাক্ষরণ এটাই। এখানে সাপেক্ষ প্রতিবর্তী বা এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল রিফ্লেক্সের অন্তর্গত। বিজ্ঞানী প্যাভলভ এটা আবিষ্কার করছিলেন কুকুরের মাধ্যমে। এখন আসো গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বা গ্যাস্ট্রিক রস ক্ষরণ। এখান থেকে
তোমাকে তিনটা জিনিস আগে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণের তিনটা পর্যায় আছে, তিনটা পর্যায়ের নাম তোমাকে আগে মুখস্থ করতে হবে। তিনটা নাম কি জিনিস? এক নাম্বার দেখো স্নায়বিক পর্যায় বা মস্তিষ্ক দশা বা সেফালিক ফেজ, ইংলিশ টার্ম সহ। এক্ষেত্রে কোন স্নায়ু কাজ করে এটা মাথায় রাখতে হবে, ভ্যাগাস স্নায়ু। কোন স্নায়ু? ভ্যাগাস স্নায়ু। আগে আমি দাগাই নি, তারপর তোমাকে বুঝাইতেছি। দুই নাম্বার বইতে দাগাও পাকস্থলী পর্যায় বা গ্যাস্ট্রিক ফেজ বা গ্যাস্ট্রিক পর্যায়। এক্ষেত্রে কোন প্লেক্সাস কাজ করে? মেসনার্স প্লেক্সাস। কোন স্তর? মেসনার্স প্লেক্সাস, যেটা হচ্ছে সাবমিউকোসাল স্তরে ছিল, যেটা আসলে কি ছিল? সাবমিউকোসাল স্তরে ছিল মেসনার্স প্লেক্সাস। আচ্ছা, এটা একটা স্নায়ুজালক কেবল পড়লাম। আর একটা হচ্ছে আন্ত্রিক পর্যায় বা ইন্টেস্টিনাল ফেজ। ইন্টেস্টিনাল ফেজ, এখানে বিভিন্ন আন্ত্রিক রস আসে, আমরা অলরেডি পড়ে ফেলছি, সামনে আরো পড়বো, সমস্যা নাই। তাহলে তুমি জাস্ট এখানে মনে রাখবা যে আমাদের গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় তিনটা ধাপে বা তিনটা পর্যায়ে। এক নাম্বার হইতেছে তার কি ফেজ? মস্তিষ্ক দশা। তুমি একটা খাবার দেখছো, খাবারটার কথা চিন্তা করছো বা খাবার মুখের মধ্যে ঢুকছে, সেই উদ্দীপনাটা মস্তিষ্কে গেছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, এটাই হচ্ছে সেফালিক ফেজ বা মস্তিষ্ক দশা বা নার্ভাস ফেজ। দুই নাম্বার হচ্ছে সেই খাবারটা পাকস্থলিতে গেছে এবং পাকস্থলিতে যায় পরিপাকের জন্য বিভিন্ন হরমোন এবং এনজাইম মিশ্রণ করছে, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ফেজ। এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ফেজ। এবং এক্ষেত্রে গ্যাস্ট্রিকের সাথে মানে পাকস্থলীর সাথে যে স্নায়ুজালকটা জড়িত ছিল মেসনার্স প্লেক্সাস, এটার সাথে থাকবে। লাস্ট অফ হচ্ছে আন্ত্রিক পর্যায়। তাহলে এই তিনটা পর্যায়ের নাম এবং কোন পর্যায়ে, এই দুইটা পর্যায়ে কি স্নায়ু জড়িত সেটা মনে রাখলেই তোমার এখান থেকে আর কিছু মনে রাখা লাগবে না, বাকিটুক জাস্ট রিডিং দিবা। বাকিটুক রিডিং দিবা। দেখো আমি এই জায়গাটা খুবই ইজিলি পড়াইতেছি, এর মধ্যে আরো অনেক ডিপ পড়ানো যায়, আমি পড়াচ্ছি না কারণ এটা তোমাদের লাগবে না। যেই জিনিস লাগবে না সেইটা তুমি পড়ে তোমার মাথাটার মধ্যে জঞ্জাট কেন ঢুকাবা ভাই? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি অনেক পড়াইতে পারি বাট দরকার নাই, তোমার যতটুকু দরকার তুমি ততটুকু পড়বা। এখন আসো, এখন আসো অগ্ন্যাশয়রস ও পিত্তরস নিঃসরণ। স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে অনেক হরমোন এবং স্নায়ুর ভূমিকা আছে, পড়া লাগবে না, রিডিং দিবা। মেইন যেই জায়গাটা সেটা হচ্ছে এই যেই জায়গাটা পরিপাকে কোন হরমোন কি কাজ করে, এই জায়গাটাই হচ্ছে আমাদের এখন লাগবে। আমি তোমাদের এটা মুখস্থ করাই দিব, সামহাও আমি তোমাকে এখন এটা মুখস্থ করাই দিব, এইটাই হচ্ছে তোমাকে মেইনলি লাগবে। ঠিক আছে, পরীক্ষা আসো। সবার প্রথমে দেখো লেখা আছে গ্যাস্ট্রিক, এগুলি যা এখন লেখা আছে সবগুলাই হচ্ছে হরমোন। সবগুলাই কি? হরমোন। হরমোন কি জিনিস? হরমোন হইতেছে সিগন্যাল বহনকারী প্রোটিন। সিগন্যাল বহনকারী প্রোটিন। পুরাতন আমলে দেখবা যে বিভিন্ন চিঠি পাঠাইতে কবুতর ব্যবহার করা হতো, এরপরে ডাক পিয়ন ব্যবহার করা হতো, এখন তো সরাসরি মেসেজ। তো ওই ধর পুরাতন আমলের যেই কবুতর গুলা বা ডাক পিয়ন গুলা কিংবা এখনকার মেসেঞ্জারই হইতেছে এই বিভিন্ন হরমোন। তার মানে হরমোন ইজ নাথিং বাট এ মেসেঞ্জার, যেটা তোমার বিভিন্ন উদ্দীপনার তথ্য বহন করে নিয়ে যাবে। যেমন আমাদের এই গ্যাস্ট্রিন হরমোনটা, গ্যাস্ট্রিন হরমোনটা কি হয় দেখো, স্বাভাবিকভাবেই জি তে মনে রাখবা জি কোষ। কি কোষ? জি কোষ। তোমাকে প্রশ্ন হবে জি কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? জি ফর গ্যাস্ট্রিন। পাকস্থলীর পাইলোরিক প্রান্তে গ্রন্থির গাত্রে জি কোষ থাকে যেখান থেকে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরিত হয়। তো স্বাভাবিকভাবেই গ্যাস্ট্রিনের সাথে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক একটা কথার মিল আছে না? আর মানুষের পাকস্থলীতে গ্যাস্ট্রিক কখন হয়? যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি হয়ে যায়, সেটাই বলছে। দেখো এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অন্ননালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। কারণ আমরা জানি পাকস্থলীতে খাদ্য গ্রহণের পূর্বে সেখানে খাদ্য রস তথা HCl টা একটা আম্লিক পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। গেল, আমরা এটা পারবো না? পারবো। এটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর কি? গ্যাস্ট্রিন। আচ্ছা দেখো, দুই নাম্বার হরমোনটা হচ্ছে সিক্রেটিন। দুই নাম্বার হরমোনটা কি? সিক্রেটিন। তো একটা জিনিস মনে রাখবা যে যে কোনো কিছুর ফার্স্ট মানে হচ্ছে সিক্রেট। কোনো কিছুর ফার্স্ট মানে কি? সিক্রেট। ধরো ধরো যেই ছেলেটা বা যেই মেয়েটা ফার্স্ট হয়, সে বললাম তার নিজস্ব, সে কোথায় কি পড়ে, কয় ঘন্টা কি পড়ে, এগুলি বললাম বলে বেড়ায় না, সে সিক্রেট রাখে, তাই না? আবার কোনো কিছুর ফার্স্ট ধরো একদম প্রথম সারির যে কোনো কিছুই, যে কোনো কিছুই সে হচ্ছে খুব সিক্রেটলি থাকে। যেরকম ধরো দেশের একদম প্রথম শ্রেণীর একদম ফার্স্ট যে কোটিপতি আছে,
মানে সবচেয়ে ধনী ব্যক্তি যে আছে সে কি তুমি রাস্তাঘাটে দেখবা না, সে খুবই সিক্রেট বজায় থাকে। তো সিক্রেটিন দিয়ে যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে এটি প্রথম আবিষ্কৃত হরমোন। এটা কি? এটি প্রথম আবিষ্কৃত হরমোন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এই সিক্রেটিনটা আসলে কি করে। সিক্রেটিনটা মনে রাখবা, এর প্রভাবে অগ্ন্যাশয়ের থেকে অগ্ন্যাশয়ের রস নিঃসরণ ঘটে। তো সহজভাবে একটা জিনিস তুমি কল্পনা করো, সেটা হচ্ছে সিক্রেটিন আর এই শয়, তালব্য স, দন্ত স, মানে দুইটাই স, এভাবে মাথা রাখবা। সিক্রেটিন শয়, সিক্রেটিন শয় অগ্ন্যাশয় রস নিঃসরণ করে। বুঝাতে পারছি? ভালো কথা। আসো, 3 নাম্বার হচ্ছে কোলেসিস্টোকাইনিন। 3 নাম্বার পার্টটা কি? 3 নাম্বার পার্টটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তো এখানে একটা দুইটা কথা আছে, একটা কোলে আর একটা হচ্ছে কোলেসিস্টো আর একটা হচ্ছে কাইনিন। তোমাকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে নামের শেষে যদি তুমি ইন প্রত্যয় দেখো, নামের শেষে ইন প্রত্যয়, সেটা সব ক্ষেত্রে উদ্দীপ্ত করবে। সব ক্ষেত্রে কি করবে? সব ক্ষেত্রে উদ্দীপ্ত করবে, উদ্দীপ্ত করে। আর নামের শেষে তুমি যদি পেপটাইড দেখো, পেপটাইড দেখো, তাহলে সে ইনহিবিট করবে। কি করবে? ইনহিবিট করে। ইনহিবিট করে মানে কি? কোনো কিছু থামায় বা কোনো কিছু বন্ধ করে। তো ইন, কোলেসিস্টোকাইনিন নামের শেষে ইন আছে, তাহলে মানে 100 সে উদ্দীপ্ত করবে। কাজ তুমি এমনি পারা যাবে। দেখো আমি তোমাকে বলতেছি কিভাবে। কোলে শব্দের কোলেসিস্টো, এই কথাটা শব্দ, কোলে শব্দটা যেখানেই পাবা তুমি এখানে একটা কথা পাবা, সেটা হচ্ছে পিত্তাশয়। পিত্তাশয়। আর একটা শয় আছে, কি শয়? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কোলেসিস্টো শব্দের অর্থ হচ্ছে পিত্তাশয়, পিত্তাশয়ের সাথে আমরা কি মনে রাখবো? অগ্ন্যাশয় জড়িত। তাহলে এই দুইটাকে আমি যখন উদ্দীপ্ত করব তখন কি হবে? পিত্তাশয় থেকে পিত্তরস আর অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হবে। পিত্তরস কখন নিঃসৃত হবে? যখন পিত্তাশয় সংকোচন হবে। সেইটাই বলছে দেখো, কোলেসিস্টোকাইনিন এটা কি করে? অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এবং অগ্ন্যাশয় রস ক্ষরণে উদ্দীপ্ত করে। এটি পিত্তথলি থেকে পিত্ত বের হতেও উদ্দীপনা যোগায়। তাহলে তুমি জাস্ট এইটুক যদি মাথায় রাখো যে কোলেসিস্টো শব্দের অর্থ হচ্ছে পিত্তাশয় আর অগ্ন্যাশয়, আর কাইনিন মানে নামের শেষে ইন আছে, তাহলে উদ্দীপ্ত করবে। তাহলে 100% সে অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করলে অগ্ন্যাশয় রস নিঃসৃত হবে, আর পিত্তাশয়কে উদ্দীপ্ত করলে পিত্তাশয় নিঃসৃত হবে। সো ইজি। এইখানে একটা কথা আছে, এটা 3 স্টার দিয়ে দাগাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলছে যে অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন। তাহলে কোনটার অপর নাম প্যানক্রিওজাইমিন? কোলেসিস্টোকাইনিন এর অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এখানে ছোট একটা ছন্দ মনে রাখবা, সেটা হচ্ছে জামাই এর কোলে। কি বলছি? জামাই এর কোলে। জামাইতে জাইমিন মানে প্যানক্রিওজাইমিন, এর অপর নাম হচ্ছে কোলে, কোলেতে হচ্ছে কোলেসিস্টোকাইনিন। আসো 4 নাম্বার, আসো, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। এই স্ট্যাটিনের সাথে দেখো স্ট্যাটিক এর খুব একটা মিল আছে, আছে না? 100% আছে। স্ট্যাটিনের সাথে স্ট্যাটিক শব্দের অর্থ কি? স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে একদম ধীর, বা সহজ কথায় হচ্ছে একদম স্থির অবস্থায় থাকা। স্থির অবস্থায় থাকা বা বন্ধ হয়ে যাওয়া। তার মানে সোমাটোস্ট্যাটিন অবশ্যই কোনো কিছু হয় কমায় দিবে, নাহলে বন্ধ করে দিবে। বিষয়টা হচ্ছে এই হরমোনটি পাকস্থলী অঞ্চলের মিউকাস অবস্থিত ডি কোষ থেকে, প্রথমে জিনিসটা মাথায় রাখবা, আমরা মোবাইলে এসডি কার্ড ভরি, তাই না? দেখো এসডি কার্ড, এসডি কার্ড, এস তে হচ্ছে সোমাটোস্ট্যাটিন আর ডি তে হচ্ছে ডি কোষ। কোন কোষ থেকে নিঃসৃত হয়? ডি কোষ থেকে নিঃসৃত হয়। এবং এটা কি করে দেখো, গ্যাস্ট্রিন ক্ষরণ নিবারণ করে, ফলে পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায়। এবং শুধু তাই না, এটি অগ্ন্যাশয়ের হ্রাসের ক্ষরণও কমিয়ে দেয়। তাহলে দুইটাই দেখতেছো কি করতেছে? নিবারণ করে মানেও কমাইতেছে বা বন্ধ করতেছে, আর লাস্টের কথাটা বললাম বলেই দিছে, সেটা হচ্ছে কমিয়ে দেয়। তাহলে তুমি যখন দেখতেছো যে সোমাটোস্ট্যাটিন নামের শেষে কি আছে? স্ট্যাটিক একটা ভাইব দিতেছে। স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির বা ধীর বা কমিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। তার মানে এর কাজ হচ্ছে হ্রাস করা। অপশনে যেখানে দেখবা হ্রাস করা, সেটাই উত্তর। এইটাই বললাম আমাদের এমসিকিউ করার সহজ উপায়। নিচে দেখো এন্টেরোকাইনিন আছে, দেখো এই দুইটা 5 নাম্বার আর এই 8 নাম্বার নিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্টদের ভুল হয়। একটা হচ্ছে এন্টেরোকাইনিন আর একটা হচ্ছে এন্টেরোক্রাইনিন। এন্টেরোক্রাইনিন। তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, দেখো সেটা হচ্ছে ক্রাইনিনের মধ্যে ক্রাই ক্রাই একটা ভাইব আছে। ক্রাই, ক্রাই মানে কি? কান্না করা।
ক্রাই মানে কি? কান্না করা। আচ্ছা, আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে বর্তমানে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ চলতেছে। এর মতনই একটা মানে বলা যায় খুব উন্নত রাষ্ট্র ছিল, কিন্তু বর্তমানে সেই রাষ্ট্রের কান্নার পর্যায়ে চলতেছে, সেরকম একটা রাষ্ট্র হচ্ছে লিবিয়া। কি চলতেছে? লিবিয়া। তাহলে যখনই তোমার ক্রায়ের কথা মনে পড়বে, তখন তোমার এই লিবিয়া রাষ্ট্রের কথাটা মনে রাখতে হবে মাথায়। লিবিয়াতে কি বলছি দেখো, লিবার কুনের গ্রন্থি, কি গ্রন্থি? লিবার কুনের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, আন্ত্রিক রসে অ্যাঞ্জাইমিকাস ক্ষরণ করে। যেহেতু লিবার কুন, তাহলে লিবিয়ার সাথে কি জড়িত? কান্না জড়িত। কান্না মানে ক্রাই, ক্রাই মানে হচ্ছে এন্টেরোক্রাইনিন, এন্টেরোক্রাইনিন। আর অপরটা হচ্ছে এন্টেরোকাইনিন। এন্টেরোকাইনিন কি করতেছে? আন্ত্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এটা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা লিবার কুনের গ্রন্থিকে ক্ষরণ করে। এখন এখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন আমি তোমার বলি। আর একটা কোশ্চেন হচ্ছে এরকম, এই ক্রাইনিন যেটা, ক্রাইনিন বললাম ডিওডেনাম থেকে খরিত হয়। ক্রাইনিন কোথা থেকে খরিত হয়? ডিওডেনাম থেকে খরিত হয়। আর ক্রাইনিন, এই রস্যই আছে, কাইনিন, কাইনিন, কাইনিন খরিত হয় ইলিয়ামের প্রাচীর থেকে। কোথা থেকে? ইলিয়ামের প্রাচীর থেকে। তো আমি জিনিসটা সংক্ষেপে এইভাবে মনে রাখি, সেটা হচ্ছে ক্রাইনিনের ক্রাই দিয়ে ক্রাইড, CRIED, ক্রাইতে হচ্ছে ক্রাই, কান্না করা, লিবিয়া। আর ডিতে হচ্ছে ডিওডেনাম। তুমি কিভাবে মনে রাখবা? ক্রাইড দিয়ে মনে রাখবা, ডিতে ডিওডেনাম। তাহলে কোনটা ডিওডেনাম থেকে আর কোনটা ইলিয়াম থেকে? ডিওডেনাম থেকে খরিত হচ্ছে অ্যান্টেরোকাইনিন, আর ইলিয়াম থেকে খরিত হয় অ্যান্টেরোকাইনিন। অ্যাকচুয়ালি অ্যান্টেরোক্রাইনিনই হচ্ছে ডিওডেনাম থেকে খরিত হয়, বাকি যাবতীয় যা আছে সবই বললাম ক্ষুদ্রান্তের ইলিয়াম থেকে খরিত হয়। যেরকম অ্যান্টেরোকাইনিন ইলিয়াম, তারপরে পেপটাইড ওয়াই ইলিয়াম, অ্যান্টেরোগ্যাস্ট্রন, এইটাও ডিওডেনাম থেকে খরিত হয়। আসতেছি, এখন আসো 6 নম্বরে, পেপটাইড। তাহলে নামের শেষে কি আছে? পেপটাইড আছে। তাহলে আমরা জানি পেপটাইড থাকলে সে কি করবে? ইনহিবিট করবে। দেখো এখানে কি ইনহিবিট করবে? ইলিয়ামের প্রাচীর থেকে হরমোন খরিত হয়, এর প্রভাবে অন্ত্রের ভিতরে দিয়ে ধীরগতিতে খাদ্য প্রক্রিয়া দক্ষতার সাথে পরিপাক ও শোষণ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এইটা পেপটাইড ওয়াইটা তোমার চলনে, খাদ্যের মধ্যে চলনটাকে যাতে বাধা দেয়, যাতে আস্তে 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 খাদ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় অন্ত্রের মধ্যে দিয়ে চলে এবং পরিপাক প্রক্রিয়াটা সুন্দরভাবে ঘটে। ঠিক আছে, দ্যাটস ইট। নিচের দিকে আসো, অ্যান্টেরোগ্যাস্ট্রন। অ্যান্টেরোগ্যাস্ট্রনের দেখো অপর একটা সুন্দর নাম আছে, নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এই জিনিসটা লাগবে, গ্যাস্ট্রন দিয়ে তুমি সুন্দর করে মনে রাখতে পারো। গ্যাস্ট্রিকের সাথে বললাম খুব চমৎকার মিল আছে, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তাহলে এইটাও বললাম একটা পেপটাইড, তাহলে এটা কি করবে? জিআইপি বলে। এটাও ইনহিবিট করবে। কি ইনহিবিট করবে দেখো, সেটা হচ্ছে এই হরমোনটি পাকস্থলী বিচরণ ও গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করছে। দেখছো? তারপর তুমি যদি একটা কথা মনে রাখো যে নামের শেষে পেপটাইড থাকলে বাধা, তুমি এটা দেখলেই অ্যান্সার করতে পারবে এমসিকিউতে। এখন মজার ঘটনা হচ্ছে, এই যে রফলা যুক্ত যা আছে, অ্যান্টেরোগ্যাস্ট্রনের রফলা আছে, অ্যান্টেরোক্রাইনের রফলা আছে, এই রফলা যুক্ত যা পাবা সবই বললাম ডিওডেনাম থেকে খরিত হয়। এইটাও ডিওডেনাম, এইটাও ডিওডেনাম, বাকিগুলা ইলিয়াম। আর কিছু আছে গ্যাস্ট্রিক, সেটা তো আমরা দেখবো। আর পাকস্থলী থেকে, সেটা আমরা পড়বো, সমস্যা নাই, একটু পরে। নিচের দিকে আসো, দেখো ডিওক্রাইনিন। ডিওক্রাইনিন, তো নামের মধ্যে ডিও কথাটা আছে, আবার রফলাও আছে। তাহলে দেখো এইটাও বললাম ডিওডেনাম থেকে খরিত হয়। এবং ডিওক্রাইনিন থেকে এখানে রাখবা বিডি, বাংলাদেশ। ডিতে ডিওক্রাইনিন, আর বিতে হচ্ছে ব্রুনারের গ্রন্থি। বিতে কি? ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। হয়ে গেল। আর একটা আসো, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, নামের শেষে কি আছে? পেপটাইড। তাহলে এটা ইনহিবিট করবে কিসকে? কাকে ইনহিবিট করবে? প্যানক্রিয়াসকে ইনহিবিট করবে, তাই না? প্যানক্রিয়াসকে ইনহিবিট করবে। প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়। তাহলে এটি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ থেকে খরিত এবং অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয় বা ইনহিবিট করে। ভিল্লিকাইনিন, নামের শেষে আইনিন আছে, তাহলে কি উদ্দীপ্ত করবে? কাকে? ভিল্লি, দ্যাট মিন্স ভিলাইকে। ভিলাইয়ের কার্যকারিতা বাড়িয়ে দেয়। মিল পাইছো? আসো, ভ্যাসিওঅ্যাক্টিভ ইনটেস্টিনাল পেপটাইড মানে ভিআইপি। নামের শেষে পেপটাইড আছে, আবার ভিআইপি কথা আছে। তো রাস্তার মধ্য দিয়ে কোনো কিছু যখন ভিআইপি লেন আছে না, যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী চলাচল করে, সেটা তখন সেটা কি হয়ে যায়? ভিআইপি লেন হয়ে যায়। মানে ভিআইপি লেন করে দেওয়া হয়, সাধারণ লেনকে ভিআইপি লেন করে দেওয়া হয়। তখন কি জনসাধারণ সেই রাস্তা চলতে পারে না? রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় না? মানে ভিআইপি যেখানে, সেখানে সাধারণ কিছু বন্ধ, সেটাই বলছে। বললাম দেখো, লেখছে ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে হরমোন খরিত হয়, অন্ত্রের প্রাচীর রক্তজালিকাগুলোকে প্রসারিত করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ একদম বন্ধ করে দেয়। তো তোমার যখন বন্ধ কথাটা তুমি প্রশ্নে পাবা, তুমি তখন কেবলমাত্র ভিআইপি দাগাবা। বুঝাইতে পারছি? নিচের দিকে আছে, সেটা হচ্ছে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে, সেটা হচ্ছে
এই যে ক্ষুধার উদ্রেক ঘটায়, ক্ষুধার উদ্রেক ঘটায় কোন হরমোন? গ্রিলিন, গ্রিলিন হরমোন। কি হরমোন? গ্রিলিন হরমোন। গ্রিলিন হরমোন কথাটা জাস্ট গ্রিল কথা চিন্তা করবা, তোমার সামনে একটা টসটসা গ্রিল রাখা আছে, তোমার দেখলেই তোমার ক্ষুধা লেগে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই ক্ষুধা বেড়ে যায় কোনটির কারণে? গ্রিলিন হরমোনের কারণে। আচ্ছা, আর একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে অন্যদিকে খাদ্য গ্রহণের সময় রক্তের পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং পিপি পিওয়াইওয়াই হরমোন মাত্রা বেড়ে গেলে খাবারের তৃপ্তি সৃষ্টি হয়। তাহলে ক্ষুধা বাড়ায় কে আর তৃপ্তি করে কে, এই দুইটা হরমোন তোমার জানতে হবে। এই দুইটা হরমোন শুধু তোমার জানতে হবে। ইটস অল অ্যাবাউট আমাদের হরমোন। আমি বারবার বলতেছি, আমি যেমনে পড়াইছি সেমনে পড়লে এই জিনিসটা সুন্দর করে মুখস্থ হয়ে যাবে, আর কিছু তোমাদের এখান থেকে লাগবে না। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এর পরের পৃষ্ঠায় যাবতীয় যেই জিনিসগুলো আছে, এটা বলে আমাদের অলরেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট একটু আমি লিখে দিছি, রিভাইজ করবা, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়। এটা আমরা ইনশাল্লাহ সামনে আর দুইটা ক্লাসে আমাদের পরিপাক শোষণ শেষ হয়ে যাবে। সামনের ক্লাসে আমরা শোষণ অধ্যায়টা টপিকটা পড়বো। বেস্ট অফ লাক।